आपकी আদালতে ক্রিকেটার युवराज সিং এর বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি হলেন টিমের মধ্যে সবচেয়ে দুষ্টু প্লেয়ার। युवराज, আমি শুনেছি যে জয়ের পর যদি কেক কাটা হয় আর কেক আপনার হাতে চলে আসে তো সব প্লেয়ার আপনার থেকে দূরে পালায়। দেখুন, আসলে জেতার পর সেলিব্রেশন তো করতেই হবে। আর লোক খেলার পরে এতটা ইনভলভ হয়ে যান, এত সিরিয়াস হয়ে পড়ে যে আমাদের ভেতরের যে বাচ্চাটা থাকে, ভেতরের যে শয়তানটা থাকে, সে বহুবার এরকম সময় জেগে ওঠে। তো কেক উঠিয়ে অন্যের মুখে আমি লাগিয়েই দিই। তবে এটা খুব ভুল কথা যে আমার হাতেই শুধু কেক থাকে। সব প্লেয়ারের হাতেই কেক আসে আর অন্যকে সে লাগিয়ে দেয়। একটা ট্রেন্ড হয়ে গিয়েছিল যে আমাদের টিমের মধ্যে যে যার বার্থডে থাকবে তার মুখে কেক তো লাগাতেই হবে। আমি শুনেছি আপনি সচিন তেন্ডুলকরের মতো সিনিয়র প্লেয়ারের মুখেও কেক লাগিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, উনি এমন একজন প্লেয়ার যার কাছে যেতে সবাই ইতস্তত করেন। তো আমি আর হরভজন আর জহির সবসময় একটা প্ল্যান বানাতাম সচিন তেন্ডুলকরকে কিভাবে ধরা যায়, কিভাবে ওনার হাত বাঁধা যায়, কিভাবে ওনার মুখে কেক লাগানো যাবে। কিন্তু উনি এতটাই আমাদের থেকেও এতটা বেশি দুষ্টু যে উনি বুঝতে পেরে যান যে ওনাকে নিয়ে আমরা প্ল্যান করছি, আর উল্টে উনি আমাদেরকেই কেক লাগিয়ে পালিয়ে যান। এই প্রথমবার শুনতে পেলাম যে সচিন তেন্ডুলকরও দুষ্টুমি করেন। সচিন তেন্ডুলকর খুবই দুষ্টুমি করেন। উনি বাইরে থেকে ওনাকে বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে খুবই দুষ্টুমি করেন। আমাদের থেকেও বেশি দুষ্টু। টিমে সব থেকে বেশি দুষ্টু হলেন সচিন। মানে খেলার মাঠে যে সচিন তেন্ডুলকরকে দেখতে পাওয়া যায় প্যাভিলিয়নের মধ্যে, ড্রেসিং রুমের মধ্যে অন্য সচিন হয়ে যান। না, উনি মাঠেও প্রচুর দুষ্টুমি করেন। এরকম লাইনে দাঁড়িয়ে থাকেন আর এইভাবে হাত দেখান আর আমরা বলি হ্যাঁ, উনি বলেন ক্যাপ্টেন ডাকছে, ক্যাপ্টেনের দিকে তাকাই, ক্যাপ্টেন তো অন্যদিকে তাকিয়ে আছে। তো এরকম প্রচুর দুষ্টুমি উনি করেন। আর 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 ব্যাটিংয়ের সময় এত নার্ভাসনেস থাকে যখন ব্যাটিং করতে আসি, কিন্তু উনি মজা করতেই থাকেন ব্যাটিংয়ের সময়। যখন সচিনের মতো বড় প্লেয়ারের সঙ্গে ব্যাটিং করেন তো তখন আপনি ওনার তরফ থেকে কোনো রকম সাপোর্ট পান? আই থিঙ্ক ওনার একটা বিশেষ ব্যাপার হলো যে আপনি যখন ওনার সঙ্গে ব্যাটিং করবেন উনি আপনাকেই বড় প্লেয়ার বানিয়ে দেন। উনি আপনাকেই বলতে শুরু করে তুমি যতক্ষণ থাকবে ম্যাচ জিতবো, তুমি আউট হয়ে গেলে কিন্তু ম্যাচ হেরে যাবো। তো এতে এতে এত কনফিডেন্স এসে যায় যে এত বড় একটা প্লেয়ার এরকম একটা কথা বলল, তো আপনি তখন নার্ভাসনেস জোন থেকে বেরিয়ে আসি। সচিন তেন্ডুলকরের মধ্যে এমন কি রয়েছে যে এত বছর ধরে খেলার পরেও উনি আজও ওয়ার্ল্ডের টপ ক্লাস ব্যাটসম্যান, আর যখনই মাঠে নামেন উনি রান করেন? ওনার সব থেকে ভালো জিনিসটা হলো যে উনি খুবই হাম্বল আর ডাউন টু আর্থ। উনি যদি 200 বানান, 300 বানান বা জিরোতেও আউট হয়ে যান, উনি সেরকমই থাকেন। সবার সঙ্গেই কথা বলেন, সেটা একজন বড় ব্যক্তিই হোক না কেন বা কোনো রিক্সাওয়ালা হোক, উনি সবার সঙ্গেই একইভাবে কথা বলেন। আর সব সব ইয়াংস্টারদের উনি সাহায্য করেন, কাউকে শো করেন না যে উনি এত বড় একজন প্লেয়ার। আর টেকনিক্যালি ক্রিকেটের যে টার্মস হয় সেই হিসেবে উনি টেকনিক্যালি ওয়ার্ল্ডের বেস্ট ব্যাটসম্যান। সেখানে হার্ডলি এমন কোনো ফল্ট আছে যেটা বেশিরভাগ ব্যাটসম্যানের মধ্যে থাকে, যে কারোর মাথা নিচু হয়ে গেছে, কারোর এই স্ট্রোকটা খারাপ হয়েছে। উনি কিন্তু টেকনিক্যালি খুবই সাউন্ড ব্যাটসম্যান, আর অবভিয়াসলি সবাই এটা জানেন যে উনি একজন গড গিফট। আচ্ছা, এটা কিভাবে সম্ভব হয় যে বয়স বাড়ছে আর সচিন তেন্ডুলকর আরও ইয়াঙ্গার ব্যাটসম্যানদের মতো ব্যাটিং করছেন? উনি আজও 20 বছর খেলার পরেও ওনার প্রিপারেশন একই রয়েছে, ঠিক যেরকম শুরু করেছিলেন। উনি ততটাই প্র্যাকটিস করতেন যতটা উনি কম বয়সে করতেন, আর ওনার ফোকাস একই রকম রয়েছে। ওনার কোনো ভ্রুক্ষেপই নেই যে উনি 10,000 রান করেছেন বা 20,000 রান করেছেন। ওনার মাথায় থাকে আগামী ম্যাচে উনি কী করবেন। পরের ম্যাচে যদি উনি আউটও হয়ে যান আর উনি এসে সেই একই ধরনের কমপ্লেন করেন, আমি কিভাবে আউট হয়ে গেলাম। তো উনি কখনো নিজের পারফরমেন্স নিয়ে স্যাটিসফাইড হন না। আমি শুনেছি যে আপনি সচিন তেন্ডুলকরকে গ্র্যান্ডফাদারের খেতাব দিয়ে দিয়েছেন। না, গ্র্যান্ডফাদার খেতাব মানে ওটা আমরা ওনাকে আসলে 20 বছর ধরে দেখছি। যখন ছোট ছিলাম তখন টেন্ডুলকরকেও দেখেছি টিভিতে, আর ইন্ডিয়ার হয়ে ম্যাচ জেতাতে। যাই হোক না কেন, সচিন তেন্ডুলকর এত বড় ক্রিকেটের একটা নাম। অ্যাকচুয়ালি 20 বছর ওনার হয়েই গেছে, কিন্তু উনি 4 দশক ধরে খেলছেন। 89 থেকে শুরু করেছিলেন, 90, 90-এর দশক, 2000, 2010 আর 2011। তো অ্যাকচুয়ালি ওনাকে 4টে যুগ ধরে আমরা দেখছি। তো ওনাকে আমরা গ্র্যান্ডফাদারই তো বলবো। কিন্তু উনিও আপনাকে সতর্ক করেছেন, এবার যদি গ্র্যান্ডফাদার বলেন তো সবাইকে বলে দেবেন আপনার কি কি নাম রেখেছে প্লেয়ার্সরা। হ্যাঁ, ওই ওয়ার্নিং আমি পেয়ে গেছি, তাই আপনি আমাকে দিয়ে ওই নামটা আর বলাবেন না, সেটাই ভালো হবে। আর আমি এটাও শুনেছি যে এই গোটা দুষ্টুমিতে সবচেয়ে বেশি আপনাকে যদি কেউ সঙ্গ দেয় সেটা হলো হরভজন সিং। হ্যাঁ, একদম। তো এই প্ল্যানগুলো ওই করে।
ওই হলো আমাদের টিমের সব থেকে বেশি দুষ্টু। আচ্ছা, আপনি কিছু করেন না? না, আমি কিচ্ছু করি না। আমি শুধুমাত্র সঙ্গ দিই। ও তো একবার লিস্ট বানাচ্ছিল যে সৌরভ গাঙ্গুলিকে কিভাবে বোকা বানানো যায়। তো উনি কি করেছিলেন? পাকিস্তানের সঙ্গে ম্যাচ ছিল আমাদের, আর সেদিন ছিল এপ্রিল ফুল ডে। তো হরভজন সিং লিস্টে একটা প্ল্যান বানায় যে পরের দিন ম্যাচের আগে ওনাকে বলবো যে এই নিউজ আপনি নিউজের লোকেদের দিয়েছেন যে হরভজন সিং সিরিয়াস নয়, যুবরাজ সিংয়ের গেমে মন নেই, বা রাহুল দ্রাবিড় আমার কথা শোনে না। তো এইসব লিখে আমরা একটা লাইন বানাই, আর পরের দিন হরভজন ওই লাইনগুলো দেখিয়ে বলে আপনি প্রেসকে এইসব বলেছেন। আর সবাই এক এক করে নিজেদের জিনিসপত্র তুলে ড্রেসিং রুম ছেড়ে চলে যায়। তো সৌরভ দৌড়তে শুরু করে, আরে দাঁড়াও, আমার কথা শোনো। আর ও এতটাই নার্ভাস হয়ে গেছিল যে দাদার পুরো কাঁদো কাঁদো অবস্থা হয়ে গিয়েছিল। আর সবাই একসঙ্গে বলে ওঠে, দাদা ইটস এপ্রিল ফুল। তো উনি বুঝতেই পেরেছিলেন, আর তারপর আমাদেরকে মারবে বলে তাড়া করে। এখন যত ক্যাপ্টেনের সঙ্গে আপনি কাজ করেছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি অ্যাগ্রেসিভ গাঙ্গুলি ছিলেন? অ্যাগ্রেসিভ ছিলেন গাঙ্গুলি, তবে সব থেকে বেশি যার আন্ডারে আমি খেলেছি সেই রাগী অ্যাগ্রেসিভ ছিল অনিল কুম্বলে। আপনার উপর খুব রাগ করতেন উনি? যখন বোলিং করতেন আর আমি থাকতাম পয়েন্ট পজিশনে আর মোহাম্মদ কাইফ থাকতো কভারে, আর যদি মাঝখান দিয়ে বল গলে যেত তাহলে আমাদের প্রচুর গালাগাল শুনতে হতো। তো অ্যাকচুয়ালি উনি খুবই ভালো একজন মানুষ, কিন্তু আমাদের উপর খুব রাগারাগি করতেন। মাঠে আপনারও রাগ কম হয় না? দু একটা এক্সাম্পল আছে আমার কাছে। এখন তো অগস্টের কথা চলছে, এই কিছুদিন আগেই আপনি যখন 12th ম্যান ছিলেন ওখানে শ্রীলঙ্কাতে, যে দর্শকদের সঙ্গে ঝগড়া করে ফেলেছিলেন। আমি কারোর সঙ্গে ঝগড়া করিনি, আমার ঝগড়া করার কোনো ইচ্ছেই নেই। জাস্ট যে ওনার বিহেভিয়ার আমাদের প্লেয়ারদের প্রতি খুবই খারাপ ছিল। আমাদের লাইনে একজন প্লেয়ার ছিল, তার সম্পর্কে উল্টোপাল্টা কথা বলছিল। ওনাকে গিয়ে বলি আপনি এই ধরনের কথা বলবেন না। তো আপনি এতটাও সোজা নন যে আপনি গিয়ে বলবেন ভাই এরকম বলবেন না। সে আপনি ঠিকই বলেছেন, আমি এভাবে বলিনি, আমি একটু অ্যাগ্রেসিভলি বলি ইউ শুড নট ডু ইট, যে এরকম করবেন না। তো ওনার বিহেভিয়ারে কোনো পরিবর্তন হয়নি, তাই আমরা গিয়ে যে অথরিটি ছিল অর্থাৎ আইসিসির যে প্রতিনিধি ছিল তাকে আমরা বলি দিস ইজ নট রাইট। তেমন কিছুই হয়নি, তবে বড় করে দেখানো হয়েছিল অ্যাজ ইউজুয়াল। আচ্ছা, যেটা বড় কথা সেটা একটু বলি। জুন 2009 কেভিন পিটারসন, ওনার সঙ্গে মাঠে আপনার টক্কর হয়েছিল। হ্যাঁ, মাঠে তো খুবই টক্কর হয়। আর আপনি ওনার নকল করেছিলেন বাঁদরের মতো খোঁ খোঁ আওয়াজ করে। না, ওটা অ্যাকচুয়ালি ওনাকে আমি অনেকবার আউট করেছিলাম। তো ওনার আমার বোলিং পছন্দ ছিল না। তো উনি আমার নাম দিয়ে দেন পাই চাকার। পাই চাকারের মানে হলো যে বল সোজা ফেলতে পারে না, এরকম সাইড থেকে ফেলে, জানা যায় না যে বল কোন দিকে যাবে। তো উনি এই ধরনের নাম দিয়েছিলেন। তো ম্যাচে যা আর্গুমেন্ট হয়েছিল, আর ও হেসে হেসে আমার কিছু বলছিল, আর তার পাল্টা জবাবও পেয়ে যায়। না, আপনি কিছু অ্যাক্টও করে দেখিয়েছিলেন ফিল্ডে। ও বলছিল যে তুই নিজেকে খুব মানে বড় প্লেয়ার মনে করিস, তুই নিজেকে ভগবান মনে করিস, তুই You নিজেকে, think you are হ্যাঁ, God? যে তুই নিজে ভগবান নস, তুই শুধু একজন প্লেয়ার। তো আমি ওকে বলি যে আমি কোনোদিন বলিনি যে আমি ভগবান, আমি তো শুধু প্লেয়ারই। কিন্তু তুই যে এইসব অ্যাক্টিং ফ্যাক্টিং করছিস, এটা কি তুই ঠিক করছিস? আমি বলি আমি যেটা করছি সেটা ভুল, আর তুই যেটা করছিস সেটা ঠিক। ব্যাস এটুকুই কথা হয়েছিল। আর এক সাউথ আফ্রিকার ডেল স্টেইন, ওনার সঙ্গেও আপনার কিছু টক্কর হয়েছিল। ডেল স্টেনের সঙ্গে তেমন কিছু তো হয়নি। ও এত জোরে বল করছিল, আমি বলি ভাই একটু আস্তে বল কর, বড্ড জোরে বল করছিস। আপনি মাঠে এত ভালোভাবেই বলেন যেরকমটা আমাদের বলছেন। আমি ওকে একটু সাইডে গিয়ে বলি একটু আস্তে কর, এত জোরে বল কেউ করে নাকি? আর পাকিস্তানের উমর গুল? উমর গুলের সঙ্গেও এরকম তেমন বিশেষ কিছু হয়নি। ও আমার যতদূর মনে পড়ে, দেখুন ইন্ডিয়া পাকিস্তানেরই ম্যাচ যখনই হয় তো ইটস একটা আলাদা আলাদা ধরনেরই ম্যাচ হয়, বিকজ দুটো টিমই জিততে চায়, আর এখানে কেউই কোনো কম্প্রোমাইজ করে না কোনো জিনিস নিয়ে। ভিতরে এত অ্যাগ্রেশন হয়, কারণ যা আমাদের পাস্টে হয়ে গেছে আমরা সেটা নিয়েই
আমরা ভাবতে থাকি, আমরা ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ বলে মনেই করি না। পাকিস্তানেরও সেম চিন্তা ভাবনা থাকে, ইন্ডিয়ার কাছে হারা যাবে না, আর ইন্ডিয়ারও একই চিন্তা থাকে, পাকিস্তানের কাছে হারা যাবে না। তো এখানে আর্গুমেন্ট তো একটা সবসময় থাকেই। তো আপনি বলছেন পাকিস্তানের সঙ্গে যখন ম্যাচ হয় তখন অ্যাগ্রেশন বেশি হয়, রাগ বেশি হয়। না, এক ধরনের ডিফারেন্ট টাইপের মানে চিন্তা ভাবনাটা একটু আলাদা হয় যে পাকিস্তানের কাছে ম্যাচ হারা যাবে না, কারণ যে কোনো দেশেরই টাই হয় বা ওই রকম কারণ পাকিস্তানের কাছে হারলে পাবলিক ধরে পেটাবে। সেটা তো আছেই। পাকিস্তানের কাছে হারলে পাবলিক পেটাবে, আর ওদেরও হয় ইন্ডিয়ার কাছে হারলে আমাদের জনতা পেটাবে। তো পাকিস্তানের সঙ্গে খেলতে নামলে একটা আলাদাই জোশ কাজ করে। এই সময়কার যারা প্লেয়ার রয়েছেন, আমি শুনেছি ধোনির সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক, ক্যাপ্টেনের সঙ্গে। আমার সঙ্গে প্রত্যেকেরই ভালো সম্পর্ক। কিন্তু এই ব্যাপারটা আপনার খারাপ লেগেছে যে ধোনির বিয়েতে আপনি নাচার সুযোগ পাননি। হ্যাঁ, ও আমায় বিয়েতে ডাকেনি। এই প্রশ্নটা তো আপনার ওকেই করতে হবে, কেন আমায় ডাকেনি। তাহলে হয়তো নাচার একটা সুযোগ আমি পেতাম। তো আপনারা জিজ্ঞেস করেননি, আরে ভাই বিয়েতে কেন ডাকলে না? ওকে যখনই জিজ্ঞাসা করতাম ও পালিয়ে যেত। বলতো আমার প্রেস কনফারেন্স আছে, আমায় নেটে যেতে হবে বা আমায় কোথাও খেতে যেতে হবে, তো আমাদের থেকে পালিয়ে বেড়াচ্ছে, ধরবো ওকে। একসঙ্গে আমরা ভেবে রেখেছি 11 জন মিলে ধরবো। নাকি আপনি আপনার বিয়েতে ধোনিকে নিমন্ত্রণ করবেন না? আমি তো ওকে একদম নিমন্ত্রণ করবো না। ও আমাকে 1 সপ্তাহ আগে বলেছিল যে তুই তাড়াতাড়ি বিয়ে করে নে। তো আমি বলি আমি তো করে ফেলবো। বলে না, তুই তাড়াতাড়ি বিয়ে করে ফেল, তোর বিয়েতে আমি নাচবো। কিন্তু আমি বলি তোকে বিয়েতে ডাকবে কে? তো আমি তোকে বলেই দিয়েছি যে আমি ওকে বিয়েতে ডাকবো না। কিন্তু এটাও শুনেছি যে যিনি সাক্ষী আছেন, ধোনির স্ত্রী, ওনার সঙ্গে আপনার বেশ ভালো সম্পর্ক। না, ও খুবই সুইট, আর ওর সঙ্গে কথা বলে বেশ ভালোই লাগে। ও ধোনির একেবারেই অপোজিট। ধোনি একদম শান্ত আর কাম থাকে, আর সাক্ষী অনেক ইয়াং আর ভাইব্রেন্ট, আর তো ওরা বেশ সুইট একটা কাপল। তো ওর সঙ্গে কথা বলে আমি ধোনির ব্যাপারে বলি, দুজনে মিলে ওকে রাগাই।